আপনি শির দ্বারা উঁচু করে থাকেন এভাবে, আমরা আপনার পেছনে আছি, সেটা নিয়ে আপনার ভাবার কিছু নেই। আজকে কারা কারা ইতিহাসের সেই দায় এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, হেজিমনি কন্টিনিউ করছেন, শুধুমাত্র নাম বদলে, ফিগার বদলে, প্রতিষ্ঠান ভিন্ন নামে, কিন্তু আমাদের লড়াই কিন্তু একই লড়াই। আমরা কিন্তু কথাটা বলি কিন্তু কাজটা করি না। আপনাদেরকে একটু আমি যদি ইনফর্ম করি, কিন্তু এই সরকারের একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে যে তারা সব কিছু কিন্তু গোপনে করার চেষ্টা করে। মেজর জিয়া পালায় যেতে বাধ্য হয়েছে, এখন পর্যন্ত 4টা মার্ডার কেসের ভার্ডিক্ট তার এগেইনস্টে আছে। গ্যাসের যে ক্রাইসিস, এটাতে সরকার একটিও দায়িত্বশীল কৈফিয়ত না দিয়ে ক্রাইসিসটাকে জাস্ট সময়টা পার করে দিল। আপনার রাষ্ট্র, আপনার দেশ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই রাষ্ট্রের। অন্য কারো ডিকটেশনে আপনি সিদ্ধান্ত নেন না। মোটা দাগে এটার নাম সার্বভৌমত্ব, সভরেন্টি। এটা আরও যদি আপনি গ্রামাটিক্যালি অত ডিকশনারি মিনিং করেন, আরও ডিটেইলে অনেক কিছু সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করেন, অনেক এক্সপ্যান্ড করা যাবে। কিন্তু মোটা দাগে হচ্ছে একটা রাষ্ট্র যখন নিজে তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, মোটা দাগে সেটা সার্বভৌমত্ব। সেই সার্বভৌমত্ব কয়েকটি কি পয়েন্টস আছে যেগুলোর উপরে ভিত্তি করে টিকে থাকে। কি কি সেই জিনিসটা? একটা হচ্ছে সামরিক শ্রেষ্ঠত্ব, সামরিক সুপ্রিম্যাসি, মিলিটারি সুপ্রিম্যাসি। আমি পরে গিয়ে একটুখানি বিশ্লেষণ করব, পয়েন্টটা বলে নেই। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক শক্তি। আপনার অর্থনৈতিক শক্তি কতটা আছে, আপনার অর্থনীতি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কিনা, বা আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন কিনা, সেটা সার্বভৌমত্ব রক্ষার একটা ইন্ডিকেটর। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান বা সুবিধাজনক একটা পজিশন থাকা, জিও পলিটিক্যালি বা রাষ্ট্রের একটা অবস্থান। তারপরেরটা হচ্ছে যে একটা ঐক্যবদ্ধ জাতিসত্তা, যে জাতি ইউনাইটেড, যে সমস্ত প্রশ্নে জাতি যতটা বেশি ইউনাইটেড থাকে সেই জাতি সার্বভৌমত্ব রক্ষা ততটা সহজ। তারপরে স্ট্রং লিডারশিপ, মেরুদণ্ড সোজা করে রাখার কথা যেটা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন মোটা দাগে এই পয়েন্টের আলোকে আমি একটু এক্সপান্ড করার চেষ্টা করব। সামরিক শ্রেষ্ঠত্ব ছাড়া সার্বভৌমত্ব যে রক্ষা করা যায় না, সেটার সাম্প্রতিক সময়ের বড় উদাহরণ হচ্ছে ইরান। সবাই ভেবেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ইসরায়েলের গাজাতে তারা যে পরিস্থিতি তৈরি করেছে সেরকম সিচুয়েশন হয়ে যাবে। কিন্তু আমরা ফলাফল দেখলাম সম্পূর্ণ উল্টা। তারা দীর্ঘদিন অবরোধ এবং বঞ্চনার মধ্যে থেকে তাদের বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষ এতটা দূরে নিয়ে গিয়েছে, সামরিক সক্ষমতা এত দূর নিয়ে গিয়েছে যে যুক্তরাষ্ট্রকে তারা সারপ্রাইজ করেছে। এবং তাদের এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতার কারণে গোটা ভূমধ্য সাগর এলাকা জুড়ে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকে তছনছ করে দিয়েছে। এখন যুক্তরাষ্ট্র ভিন্ন পথে চিন্তা করতে হচ্ছে। ব্যাটেলগুলোর ইন্ডিভিজুয়াল রেজাল্ট কী হবে সেটা ভিন্ন কথা। ইরান অলরেডি ওয়ান দ্য ওয়ার। এইটা কেন হয়েছে? ইরান যুদ্ধে জিতে গেছে, এখন ছোটোখাটো ব্যাটেলে তারা কোনো জায়গায় হারতে পারে, জিততে পারে, সেটা কোনো বড় ডিফারেন্স মেক করবে না। রাষ্ট্রের এই যে সক্ষমতা অর্জন, আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রের আমাদের সামরিক শ্রেষ্ঠত্বের ব্যাপারে বাংলাদেশে একটা বিরাট শ্রেণী আছে যারা দেখবেন সব সময় আপনাকে বলবে আমাদের এই গরিব রাষ্ট্র, ছোট রাষ্ট্রের সেনাবাহিনী রাখা দরকার নাই, এত হাতি পোষার দরকার নাই, অস্ত্র দরকার নাই। মানে ওদের কথা হচ্ছে যে কোনো না কোনোভাবে তুমি একদম সিভিলিয়ান থাকো, ভারত যখন খুশি যেভাবে খুশি তোমাকে ধর্ষণ করে চলে যাবে, তোমার যেন বাধা দেওয়ার কোনো ক্ষমতা না থাকে। এরা হচ্ছে দুর্বৃত্ত, এরা জাতীয় শত্রু, এগুলোকে চিনে রাখতে হবে। আমার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আমার 56,000 বর্গমাইল, এটা অনেক বড় দেশ, ছোট দেশ বিশ্বের প্রেক্ষাপটে, কিন্তু দেশ হিসাবে এটা অনেক বড়। ইসরায়েল আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু গোটা দুনিয়াকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর সক্ষমতা অর্জন করেছে। কেন? তাদের কয়েকটা শক্তি আছে, তাদের সামরিক শ্রেষ্ঠত্ব আছে, তাদের ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি আছে, বিজ্ঞান এবং প্রযুক্তির সুপিরিয়রিটি আছে, তারপরে তাদের বৈশ্বিক বন্ধু আছে, সেটা ভিন্ন কথা। সুতরাং রাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব এবং সামরিক শ্রেষ্ঠত্ব ইন্ডিজিনিয়াস হতে হবে, একদম দেশের থেকে ইনবিল্ট আমাদের প্রযুক্তি থাকতে হবে। আমাদের সমস্ত যুদ্ধ বিমান সৌদি আরবের মতো আছে, সব F-16 কিনে আনছে আমেরিকার থেকে, নিজের কোনো প্রোডাকশন নাই। বিপদের সময় যদি আমেরিকা বলে আমার যুদ্ধ বিমান তুমি উড়াতে পারবে না, তাহলে সে অকেজো। আমাদেরকে হোমমেড সামরিক প্রযুক্তি, বাংলাদেশকে যখন এখন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ওটা অবশ্যই বিরাট একটা সমর্থন যোগাতে হবে আমাদেরকে, যে বাংলাদেশ টার্কির সহযোগিতায় বাংলাদেশে ড্রোন প্রযুক্তির কারখানা করছে, মিসাইল প্রযুক্তি শেয়ারে টার্কির সাথে মিলে উৎপাদন করছে। এটা হচ্ছে সক্ষমতা বিল্ডিং। আপনার বিদেশ থেকে কিনে আনা জিনিস দিয়ে আপনি কখনো যুদ্ধ করতে পারবেন না। বিপদের সময় সে আপনাকে স্পেয়ার পার্টস দিবে না, বিমানের প্রযুক্তি দিবে না, স্পেয়ার পার্টস না দিলে আপনার F-16 মাটিতে গ্রাউন্ডেড হয়ে থাকবে।
সুতরাং এই সামরিক সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন আমি সাধুবাদ জানাই। চট্টগ্রাম অঞ্চলে যে প্রতিরক্ষা কারখানা করা হচ্ছে, এইটা সামরিক সক্ষমতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দিকে একটা পদক্ষেপ। এই জিনিসগুলো আমাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে অর্থনৈতিক সক্ষমতা। আমাদের এখন পর্যন্ত যে গার্মেন্টস বেসড অর্থনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আইএমএফের লোন নিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না, কারণ আইএমএফ লোন দেওয়ার সময় আপনাকে সবসময় তার রাস্তায় ডিকটেট করবে এবং সে কখনো চাইবে না আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। সে কারণে ইব্রাহিম ট্রাওরের কথা আমরা উদাহরণ রাখতে পারি। এই মুহূর্তে আফ্রিকার সবচাইতে ইন্সপায়ারিং লিডার, বুরকিনা ফাসোর যে লিডার, সে একটা হতদরিদ্র রাষ্ট্রকে 3 বছরে যে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার দেশে হীরার খনি, স্বর্ণের খনি ছিল, ফ্রান্স এবং ইংল্যান্ডের, ইউরোপের কোম্পানিগুলো সব উঠিয়ে নিয়ে যেত। তার দেশে সমস্ত পরিবেশ দূষণ করতো, অর্থনীতির কিছুই পেত না। সে প্রথমে এসে এই কোম্পানিগুলোকে বিতাড়িত করেছে, সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে, মরু অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে, কৃষি বিপ্লব ঘটিয়েছে। এই যে সক্ষমতা বিল্ডিংয়ের জন্য একটা ভিশনারি লিডারশিপ দরকার, এইটা আমাদের রাষ্ট্রের জন্য অসম্ভব প্রয়োজনীয়। আমাদের লিডারশিপ, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের মন্ত্রী পরিষদ, তাদের এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ধারণাটা তাদের মধ্যে পরিষ্কার থাকতে হবে, তাদের মেরুদণ্ড শক্ত করে থাকতে হবে এবং তার সাথে জাতিটাকে ইউনাইটেড রাখতে হবে। কোনো পন্থাই জাতির মধ্যে যে কোনো কারণে ডিভাইডিং পলিসি রাখা চলবে না, তাহলে এটা বাংলাদেশ একদিন তাহলে পরাধীন হয়ে যাবে। তাহলে অর্থনীতির কথাটা বলছিলাম, আমাদের অর্থনীতির বড় জায়গা, এক্সপ্লোর করার জায়গা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের তার তলদেশের সম্পদ, সির যে সম্পদ সেটা, পাশাপাশি বাণিজ্য পথ হিসাবে বাংলাদেশের বঙ্গোপসাগরের যে অসামান্য গুরুত্ব আছে সেটা আমাদের উপলব্ধি করতে হবে। দেখুন, চায়না এবং ভারতের দ্বৈরথ, আমেরিকা এবং চায়নার যে দ্বৈরথ, সেই জায়গায় বাণিজ্য রুট হিসাবে ভবিষ্যতে মালাক্কা প্রণালী যদি কখনো বন্ধ হয়ে যায়, বিকল্প বাণিজ্য রুট হিসাবে বে অফ বেঙ্গল, অর্থাৎ চায়নার থেকে মায়ানমারের আরাকান রাজ্য হয়ে বঙ্গোপসাগর হয়ে যে যদি বিকল্প বাণিজ্য রুটের ব্যবস্থা করা যায়, এটা বিশ্ব শক্তিগুলোর জন্য একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই বাণিজ্য রুটের নিয়ন্ত্রক হচ্ছে আমরা। আমাদেরকে বুঝতে হবে আমাদের শক্তির উৎসটা কোথায়। সেই বে অফ বেঙ্গলকে, আমাদের পোর্টগুলোকে সুরক্ষিত করা এবং সেই খুলনা বা পাইকগাছা থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যে বিস্তৃত সি উপকূল আমাদের, এই উপকূলে আমরা অনেকগুলোকে সি পোর্ট বানাতে পারি, বন্দর বানাতে পারি, যেটা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে অনেক বেশি আপলিফ্ট করবে, যেটা আমরা সিঙ্গাপুরের পর্যায়ে পৌঁছে যেতে পারি। সেখানে শুধু গার্মেন্টস নির্ভর অর্থনীতি দিয়ে হবে না। আইএমএফের প্রেসক্রিপশনে একটা রাষ্ট্র চললে সে কখনো তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। এই কাজটা আমাদেরকে করতে হবে। আচ্ছা, হরমুজ প্রণালী, আমরা যে এই বে অফ বেঙ্গলের কথা আমরা বললাম, একটা প্রণালী বা একটা জলপথ সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা বড় সেফগার্ড হতে পারে। ইরান সেটা দেখিয়েছে। হরমুজ প্রণালীর উপরে এ তো ওপেনই ছিল, কিন্তু যুদ্ধ করতে গিয়ে এমন একটা পর্যায়ে গেল যে তারা এটার নিয়ন্ত্রক হয়ে গেল। এখন গোটা দুনিয়া মিলে হরমুজ প্রণালীকে ওপেন করতে পারছে না। ইরান বলছে আমার উপরে যদি হামলা করো, আমার সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করো, আমি এই গলাটা কেটে দেবো। বিনিময়ে কি হচ্ছে যে এখন পরাশক্তিগুলো তার পায়ে পড়ছে যে আমরা হরমুজ প্রণালী ওপেন চাই, বিনিময়ে তো আমরা সব কিছু দিতে রাজি আছি। এই যে আপনার সুবিধা, ভৌগোলিক একটা সুবিধা, বাংলাদেশের এই দুটো ভৌগোলিক সুবিধা আছে অন্তত। একটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আরেকটা হচ্ছে আমাদের চিকেন স্ন্যাক উত্তরবঙ্গের সাথে। এই দুটো জিনিসকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে বৃহৎ যে শক্তির ব্যাপার, আমাদেরকে যারা ভারতীয় জুজুর ভয় দেখায়, বৃহৎ রাষ্ট্র যখন তখন দখল করে নিবে, আমরা তো ওপেন বলি যে সাহস থাকলে আসো, বাংলাদেশকে দখল করা কত সহজ আমরা বুঝিয়ে দেব। আমাদের চিকেন স্নেকে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এটা অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়, আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের কখনোই আক্রমণ করার প্রয়োজন নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাকে আক্রমণ করলে আমি তোমাকে 2 টুকরা করে ফেলবো। এই যে নেগোশিয়েট করার বা আপনার দরদাম করার মতো ক্যাপাসিটি অর্জন করা, এইটা আপনার সার্বভৌমত্বকে রক্ষা করবে। সুতরাং আমাদের চিকেন স্নেক, আমাদের পদ্মা ব্যারেজ, আমাদের বঙ্গোপসাগর, আমাদের বন্দর, এগুলোর উপরে আমার সক্ষমতা, আমাদের দখল, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বিল্ড আপ করতে হবে। এবং সেজন্য এমন একজন জাতীয় নেতা লাগবে যিনি ছোটোখাটো রাজনৈতিক বিরোধের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন করবেন না। দেখুন, ইরানকে তারা ডিভাইড করতে চেয়েছে জাতিগতভাবে। ইরানের মধ্যে রেজা শাহ পাহলবির অনুসারীদের দিয়ে বিক্ষোভ করানোর চেষ্টা করেছে। কিন্তু যত বেশি বম্বিং হয়েছে তেহরানে, যত বেশি বম্বিং হয়েছে ইরান জুড়ে, ইরান তার লিডারশিপের আন্ডারে তত বেশি ইউনাইটেড হয়েছে। আজকে ইরান
ইরানের প্রত্যেকটা মানুষ যুদ্ধ করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এমন একটা জাতি লাগবে আমাদের, যে আমাদের দেখুন যখনই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আমাদের বিজিবির আচরণ পাল্টে গেল। প্রতিদিন বর্ডারে গুলি করে মানুষ মারে, আর এবার ঢুকলে কি করে, বিজিবি তাকে ধরে, বিজিবির পা ধরে বিএসএফ বসে থাকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উই মেড। আমাদের নেতৃত্বকে এতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, আমার ভূখণ্ডে তুমি চোখ রাঙাবা, আমি তোমাকে ছেড়ে দেব না। সুতরাং বর্তমান সরকার এই পলিসি অব্যাহত রাখছেন, এটা আমরা সমর্থন করি। আপনি সিট দ্বারা উঁচু করে থাকেন এভাবে, আমরা আপনার পেছনে আছি, সেটা নিয়ে আপনার ভাবার কিছু নেই। কিন্তু একই সাথে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে জুলাই জাদুঘরে কী জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী যে সমস্ত সেকশনগুলো ছিল কেন তুলে দিলেন? ফেলানির প্রদর্শনী যেখানে ছিল কেন সরিয়ে ফেললেন? কেন কাঁটাতারের বেড়া সংক্রান্ত যে একটা সেকশন ছিল সেটাকে কেন সরিয়ে ফেললেন? কেন মোদি বিরোধী আন্দোলনের ব্যাপারে যে সেকশনটা ছিল সেটা সরিয়ে ফেললেন? এটা কিন্তু আমাদের আবেগের সাথে জড়িত। আমাদের মুক্তি সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমাদের জনগণের যে সংগ্রামের ইতিহাস, আমার জাদুঘরে সেটা থাকতে হবে। কোনো কারণে, কোনো বিবেচনায়, কোনো নেগোসিয়েশনে এই জিনিস জাদুঘর থেকে অমিট হতে পারবে না। এটা আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, আপনারা এগুলোকে আবার পুনঃস্থাপিত করেন। আপনারা যদি এই সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, যতই রাজনৈতিক বিভাজন থাকুক, আমরা প্রত্যেকেই আপনার পেছনে আছি, আপনার পেছনে থাকব। কিন্তু আপনি যদি ডিভাইড করেন, আপনি যদি নতজানু হওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন এটা বদলে যাওয়া বাংলাদেশ, মানুষ কিন্তু আপনাকে এইটা দেখতে চাইবে না এবং মানুষ কিন্তু তখন আপনার সাথে থাকবে না। আজকে এই যে সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলছি, সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের অনেক বেশি বেশি আলোচনা হওয়া প্রয়োজন। কারণ এই রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র যে সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে পারে, তার যে গোপন কৌশলগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত। বেশি বেশি আমাদের জনগণের মধ্যে সেই অ্যাওয়ারনেস ডেভেলপ করা উচিত যে আমরাও পারি। আমাদেরকে তুমি তুচ্ছ করবে, আমাদেরকে তুমি যখন তখন উড়িয়ে দেবার ভয় দেখাবে, এইরকম রাষ্ট্র এবং জাতি যে আমরা না, এই আত্মবিশ্বাস আমার জাতির জনগণের প্রত্যেকটি যুবক, তরুণ, শিশু, কিশোরের মধ্যে এই আবেগ এবং এই উপলব্ধি সৃষ্টি করতে পারাটা সার্বভৌমত্ব রক্ষার জন্য অসম্ভব প্রয়োজনীয়। জুলাই বিপ্লব সেই অসামান্য সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছে। আমরা যে পারি, ইন্ডিয়ান আর্মির ভয় দেখানো হয়েছে, এই ভয় সেই ভয়, এইভাবে গুলি করবে, ওইভাবে আক্রমণ করবে, কিচ্ছু তো লাভ হয়নি। আবু সাইদ এইভাবে দুহাত বাড়িয়ে বুলেটটাকে বুকে নিয়েছে, বিজয় অর্জন আমরা করেছি। জুজুর ভয় দেখিয়ে এই জাতিসত্তা, এই যে অসম্ভব স্পিরিটেড একটা জেনারেশন, তাদেরকে কখনো দমন করে রাখা যায় না। আমরা নতুন সূর্যোদয় দেখেছি, এবার এইটাকে মধ্য গগনে নিয়ে যাওয়ার জন্য যা যা করার আমরা এক এক করে করবো ইনশাল্লাহ। সেই যাত্রাপথে সবাই আসুন, একসাথে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1900 সাল, ইউনাইটেড ফ্রুট ফার্ম নামে একটা কোম্পানি গুয়াতেমালায় গেছে, দক্ষিণ আমেরিকার একটা দেশ। তারা সরকারের কাছে বলল যে তোমাদের প্রচুর জমি আছে, জমিগুলো চাষবাস হচ্ছে না, পড়ে আছে কিন্তু ফার্টাইল, আমরা এখানে কলা প্রডিউস করতে চাই, আমরা প্রচুর কলা এখানে চাষ করব, চাষ করে এটা আবার আমেরিকাতে আমরা নিয়ে যাব ব্যবসা করবার জন্য আর কি। এখন গুয়াতেমালার সরকার মনে করেছে হ্যাঁ, হোয়াটস রং উইথ ইট, আমার তো ল্যান্ড ফার্টাইল ইয়েট ব্যারেন পড়ে আছে। তো তারা সেই ইউনাইটেড ফ্রুট ফার্মকে আপনার কলা চাষ করতে অনুমতি দিল। তো তারা প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসলো, আপনার প্রচুর রেল লাইন কানেক্ট করলো, হাজার হাজার মাইলের রেল লাইন বসিয়ে পোর্টের সাথে, রাজধানীর সাথে, টেলিগ্রাম, সেন্ট্রাল কমিউনিকেশন, বিজনেস জোন, ফার্মের সাথে তারা কমিউনিকেট করলো। ব্যবসাটা করতে করতে একটা পর্যায়ে 50 বছরের মাথায় দেখা গেল যে এই কোম্পানিটা গুয়াতেমালা নামক দেশের 40% জমির মালিক হয়ে গেছে। একটা দেশের একটা কোম্পানি একটা দেশের তার ভূমির 40% মালিকানা হয়ে গেছে তার। তাহলে এখন আপনি চিন্তা করেন সেই দেশটা আসলে এখন কোথায় আছে, এবং হয়ে যাবার পরে সে কি করছে? সে কি শুধু আসলে কলার চাষ করতেছে, না সে আসলে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, কে ক্ষমতায় যাবে না, এগুলোতে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। 1952 সালে একজন লেফট লিনিয়ান দেশপ্রেমিক একজন মানুষ ক্ষমতায় আসলেন, এসে এই ইউনাইটেড ফ্রুট ফার্মের উপরে ইনজাংশন দিলে তাদের ব্যবসা এক্সপানশনের ব্যাপারে। দ্বিতীয়ত হচ্ছে যেগুলো তারা জমি কিনেছে কিন্তু কলার চাষ করছে না, সেগুলো আবার ন্যাশনালাইজ করে নিয়েছেন, ট্যাক্স আরোপ করছেন যেন জনগণকে, এবং তারা ট্যাক্স দিত না, চিন্তা করে দেখেন, এত ম্যাসিভ একটা কোম্পানি
তারা ট্যাক্স দিত না। এইটা আবার তারা সিআইএকে জানাইলো যে আমাদের বিজনেস ইন্টারেস্ট এখানে কানেক্টেড হচ্ছে। 1954 সালে সিআইএ তার একটা এলিট নেভি পাঠাইলো, সিল কমান্ডো পাঠায়া প্রধানমন্ত্রী যাকে ছিল তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করলো এবং তাকে এক্সাইলে পাঠিয়ে দিয়েছে। এরপর থেকেই দেখবেন এই যে একটা পলিটিক্যাল সায়েন্সে আমরা একটা টার্ম ইউজ করি, বেনানা রিপাবলিক। গুয়াতেমালাকে কেন্দ্র করে কোস্টারিকা, আইভরি কোস্ট, এই চারপাশের বেশ কয়েকটা দেশে এই একই কোম্পানির আপনার কলার চাষ করতো তারা। পরবর্তীতে এই ব্যবসাটা তাদের পড়ে যায়, তারা নাম চেঞ্জ করতে বাধ্য হয়। চিকিতা দেখবেন যারা পশ্চিম আমেরিকাতে অথবা পশ্চিমের দেশগুলোতে দোকানে কলা টলা কিনেছেন, আমরা দেখেছি এই ব্র্যান্ডের কলাও আমরা খেয়েছি, চিকিতা ব্র্যান্ড আর কি। তারা নাম পরিবর্তন করে এটা করেছে। এখন দেখেন আমাদের এই যে আধিপত্যবাদের গল্পটা, আলাপটা যখন আমরা তুলি, আমাদের এই ভূখণ্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছাড়া এই লড়াইয়ের গল্প আমাদের নিকট ইতিহাসে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন না, যেটা শুরুটা কোথায় হয়েছে এবং কিভাবে শুরু হয়েছে। একটা সিম্পলি কোম্পানি দিয়ে 1600 শতাব্দীতে লন্ডন স্টক এক্সচেঞ্জে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। তারা আসছে বাদশাহ আলমগীরের কাছে ব্যবসা করবার জন্য অনুমতি চেয়েছে, জাগিরদারের মতো, যে আমাদেরকে একটা জায়গা দেন, আমাদের এই পোর্ট ব্যবহার করার অনুমতি দেন, আমরা এগুলো করবো, আপনাকে এত টাকা দিব বছরে, এবং আমরা জিনিসপত্র দেশের বাইরে এক্সপোর্ট করব, ইংল্যান্ডে ইউরোপে নিয়ে যাবো আর কি। সিম্পল জিনিস, আপাত দৃষ্টিতে মনে হয়েছে কোনো সমস্যা নাই, কিন্তু ব্যবসাটা করতে করতে কোথায় গেল? ইনফ্যাক্ট এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 শতাব্দীতে এখানে আসছে, ইউরোপের অনেকগুলো দেশের সাথে সে ইন্ডিয়াতেই যুদ্ধ করেছে। পর্তুগিজদের সাথে যুদ্ধ করেছে, ডাচদের সাথে যুদ্ধ করেছে, তারপর হচ্ছে ফ্রেঞ্চদের সাথে যুদ্ধ করেছে। কেন করেছে? এখানকার ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। এবং এই নিয়ন্ত্রণ নিতে নিতে একটা জায়গাতে এসে 1757 সাল হয়ে গেছে। আপনারা জানেন যে এখানকার যারা উচ্চবর্ণের হিন্দুরা ছিল, ব্যবসায়ীরা ছিল, যারা প্রচণ্ড নবাব বিরোধী ছিল, মুসলিম শাসনের অধীনে তারা মনে করছে যে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, তারা সবাই মিলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একত্রিত হয়ে একটা চক্রান্ত করলো, যেটা আপনি দেখবেন যে ওয়াটসন কনস্পিরেসি বলে আর কি। জগৎ শেঠ, মীর জাফর, উমিচাঁদ এবং ওয়াটসন নামে একজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা, সিভিল সার্ভেন্ট, যে কোনো ফর্মে বলেন, তারা সবাই মিলে কলকাতায় এই খিচুড়িটা পাকিয়েছে যে নবাবকে, সিরাজউদ্দৌলাকে কিভাবে এখান থেকে সরাতে হবে। এবং ক্যারেক্টারগুলো ফলো করেন তারা আসলে কী কী ক্যারেক্টার করছে, এবং এইটা আজকের সাথে মিলায়ে দেখতে হবে আপনাদেরকে। এই যখন আমরা বলছি জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, এরা আসলে কে, কারা? এসালম, বসুন্ধরা, মেঘনা, ইউনিমার্ট, ইউনাইটেড, সিটি, টিকে, গত 10-15 বছরে বাংলাদেশে যত সিন্ডিকেট হয়েছে, যত যাদের কারণে আমরা 60 টাকা 80 টাকার তেল 200 টাকায় কিনেছি, 70 টাকার চিনি 160 টাকায় কিনেছি, 1500 টাকায় কাঁচামরিচ কিনেছি, উহারা কাহারা? অতএব নতুন করে কিছু ঘটছে না। আমরা যারা হিস্ট্রিতে দেখেছি এই এক্স্যাক্টলি সেম জিনিসগুলো নতুন রূপে আসছে। ওয়াটসন কে? ওয়াটসন হচ্ছে আমার দাদা, ওপারে থাকেন, যেখানে যার দরগায় এখন আমার মাননীয় প্রধানমন্ত্রী বসবাস করছেন। তাহলে আপনি দেখেন বিষয়টা কি। আপনি যদি সিম্পলি ওয়াটসনের জায়গায় দিল্লিকে, মোদিকে, বিজেপিকে রাখেন, আর জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরীর জায়গায় যদি আজকের এই অলিগার্কদেরকে রাখেন, আপনি দেখবেন যে একটা নতুন করে 1757 সালের মধ্যেই আসছি। আমাদের 1757 সালটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা, এবং এটা শেষ হচ্ছে না। এবং এই প্রক্রিয়াতেই দেখবেন আপনি এখন মিলায়া দেখেন যে আমরা যখন এনার্জি সভরেনিটি নিয়ে কথা বলছি, এনার্জি সিকিউরিটি নিয়ে কথা বলছি, অ্যাট এ টাইম যেখানে বাংলাদেশ সরকার তার হিস্ট্রিতে সবচেয়ে প্রফিটেবল রাষ্ট্রীয় ইনস্টিটিউশন বিপিসিকে প্রাইভেটাইজ করার চিন্তা করছে। তার তেলের সরবরাহ, গ্যাসের সরবরাহ, কেনা বেচার একটা মার্কেট শেয়ার সে বসুন্ধরাকে দিতে চাচ্ছে, অথবা তার পছন্দের অন্য কোনো কোম্পানিকে দিতে যাচ্ছে। অথচ এটা কিন্তু একটা প্রফিটেবল ইনস্টিটিউশন। অথচ আমাদের প্রায় 80-র উপরে কোম্পানি আছে বিসিআইসির অধীনে, যারা দেখবেন হিউজলি মানে লস এন্টারপ্রাইজ। আমাদের বিমান, আমাদের ন্যাশনাল রেলওয়ে যেটা আছে, আমাদের জাতীয় রেলওয়ে, এরকম অসংখ্য কোম্পানি আছে, কিন্তু এগুলোকে প্রাইভেটাইজ করার কথা আলাপ হচ্ছে না কেন? আপনি তেল গ্যাসে ঢুকছেন কেন? কারণ হচ্ছে
ন্যাশনাল রেলওয়েটা যদি আমার কোনো শত্রুর কাছেও চলে যায়, সে আসলে আমার সর্বোচ্চ কী ক্ষতি করতে পারবে? আমি যেখানে ঢাকা থেকে চট্টগ্রামে 4 ঘন্টায় যাওয়ার কথা, আমাকে 8 ঘন্টায় নিবে, আমি খেপবো, আমি মারামারি করব, আমি ট্রেনের বগি জ্বালাই দেবো, এই সর্বোচ্চ তো করবো রিয়াকশন। তেল গ্যাস যদি না থাকে মার্কেটে, তাহলে কি কি হতে পারে? আপনি শুধু এটার কনসিকোয়েন্স একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে বাংলাদেশ লিভিং ইন 1600, কোথাও কোনো বিদ্যুৎ নাই, কোথাও কোনো গ্যাস নাই, এভরি কোম্পানি রিলায়েন্ট অন পাওয়ার হ্যাজ বিন শাট ডাউন, কারণ সিপি নাই, কোনো আনএমপ্লয়মেন্ট নাই, সব জায়গা থেকে ছাঁটাই চলছে, ওভারনাইট কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে। আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার যে রিকোয়ার্ড টাইমে পণ্য ডেলিভার করবার কথা সেটা সে করতে পারছে না। শুধু এটা চিন্তা করেন, ভাবেন হোয়াটস গোনা হ্যাপেন। তাহলে সেই রকম একটা প্রফিটেবল এন্টারপ্রাইজ যেটা কোনোদিন সরকারিকরণ করা উচিত না আমাদের মতো জায়গায়, কারণ এইটা পণ্য না যে আমি এইটা জিটুজিতে দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। এটা চাল ডাল অন্য একজন কিনে নিয়ে আসতো, 10টা কোম্পানিকে লাইসেন্স দিয়ে দিলাম, এইটা মেয়ার কমোডিটিস না, এটা ন্যাশনাল সিকিউরিটি আইটেম, আপনার সার্বভৌমত্বের প্রশ্ন, আপনার দেশের অস্তিত্বের প্রশ্ন, এবং সেটা দিচ্ছেন কাকে? এর আগেও তো প্রাইভেটাইজ করা হয়েছে, যাদেরকে করেছেন পাওয়ার সেক্টরে, এনার্জি সেক্টরে, ওরা কি ডেলিভার করেছে? আমরা এলএনজি সিলিন্ডার প্রাইভেটাইজ করেছি না? বলা হচ্ছে সরকার নীতিমালা দিয়ে নিয়ন্ত্রণ করবে, আগে কি করতে পেরেছেন? সরকার তো সিলিন্ডারের প্রাইস ঠিক করে দেয় যে 12 লিটারের এই লম্বা বোতলটা আপনি 1600 টাকায় কিনবেন ধরেন, বাজারে গিয়ে দেখেন তো আপনি সরকারের দামে কিনতে পারেন কিনা, না আপনাকে 200 টাকা 250 টাকা 300 টাকা বেশি দিতে হয় কিনা, তারপরও সেটা অ্যাভেলেবল না। আমরা তো প্রাইভেটাইজ করেছি আমাদের বিদ্যুৎকে। কুইক রেন্টালের নামে কি হয়েছে দেখেন, আওয়ামী আমলে সরকার বলেছে যে আমাদের প্রায় 30,000 মেগাওয়াট নাকি পাওয়ার ক্যাপাসিটি আছে, 4,000 4,500 ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বাদ দিলে আমার তো 25,000 মেগাওয়াট প্রোডাকশন ক্যাপাসিটি থাকার কথা। তাহলে আমার সামারে কেন ঘাটতি হচ্ছে? কেন আমার এটা 14,000 13,000 মেগাওয়াটের উপরে উঠছে না? তাহলে আমার পল্লী বিদ্যুৎ, আমার পুরো গ্রামীণ এলাকা যে অন্ধকার হয়ে গেছে কেন যাচ্ছে? তাহলে প্রাইভেটাইজ করলাম, তো করার পরে কী লাভ হয়েছে? এই বসুন্ধরাকে তো আওয়ামী লীগের আমলে 16 সালে বিটুমিন প্রডিউস করবার জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল, তার বাই প্রোডাক্ট হিসেবে ডিজেল এবং ফার্নেস অয়েল সে প্রডিউস করে মার্কেটে কেনাবেচা করার অনুমতি সে নিয়ে নিয়েছে। তারপরে কি হয়েছে? একই প্রোডাক্ট যারা আনতেন বাংলাদেশে ইম্পোর্ট করতেন, টোটাল মার্কেটে মনোপলি এস্টাবলিশ করে সে সবাইকে ওয়াইপড আউট করে দিয়েছে। তাহলে আপনি ট্যারিফ কন্ট্রোল করতে পারছেন না, প্রাইস কন্ট্রোল করতে পারছেন না, মার্কেটে কম্পিটিশন ধরে রাখতে পারছেন না, আমার সিকিউরিটি মেনটেন করতে পারছেন না, আপনার নীতিমালা আপনি বাস্তবায়ন করতে পারছেন না। তাহলে আপনি সব জায়গাতে ফেল করবার পরে মনে করছেন যে বাংলাদেশে যদি আবার তেল গ্যাসটা আমি প্রাইভেট করে দেই আংশিক, এটা আপনি ম্যানেজ করতে পারবেন? কিসের ভিত্তিতে বললেন? তো এক্স্যাক্টলি ওই যে জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভরা মিলে যেভাবে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি কলকাতার, আপনার লর্ড ক্লাইভ ব্রিটিশ ভাইসরয় ছিল, যার নেতৃত্বে এই যুদ্ধ হয়েছে, তিনি যখন লন্ডনে ফিরে যান যুদ্ধের পরে 2টা জাহাজ ভরে শুধু গোল্ড নিয়ে গেছেন। একটা চোরের জাতি চিন্তা করেন, একটা ব্রিটিশরা একটা হাইলি প্রফিটেবল থিফস, নেশন অফ থিফস অ্যান্ড বাগলার্স, ওই সময়টার কথা বলছি। এত বড় চোর লর্ড ক্লাইভ যে চোরেরা মিলে সংসদে আলোচনা করতেছে, লর্ড ক্লাইভ এটা কী করলো? জাতির সম্মান, ইজ্জত, মর্যাদা সব নষ্ট করে দিচ্ছে। তার বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে ইনভেস্টিগেশন হয়েছে, ইনকোয়ারি হয়েছে, তার শাস্তি হয়েছে, তাকে পিআরএস দেওয়া হয় নাই, পরে সে স্কটল্যান্ড আয়ারল্যান্ডে ওখানে গিয়ে পিআর হয়েছে, আত্মহত্যা করতে হয়েছে ডিসগ্রেসের কারণে, অপমানের কারণে। সে মনে করলো আমি ব্রিটিশ জাতিকে, ব্রিটিশ কুইনকে এত কিছু আয়না দিলাম, আমার বিরুদ্ধে আবার এই অপমানজনক ইনভেস্টিগেশন। তাহলে আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ রিসোর্স সে বাংলা থেকে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। এখন সেই লর্ড ক্লাইভের গোল্ড ভরে জাহাজে নিয়ে যাওয়াটাকে এসালমের একটা ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক থেকে 94,000 কোটি টাকা নিয়ে যাওয়ার ব্যাপারটা ভাবেন তো। সাইপ্রাসে 30-35 হাজার কোটি টাকা নিয়ে যাওয়ার ব্যাপারটা ভাবেন তো। সাইফুজ্জামান চৌধুরীর 300-র উপরে লন্ডনে বাড়ি থাকার বিষয়টা ভাবেন তো। যেই যে একটা লর্ড ক্লাইভ বসে আছে আমাদের জায়গায়, প্রতিদিন টকশোতে এসে দেখি কথা বলতেছে বড় বড় ব্যবসায়ীরা, দালালরা, এবং তারা দেখলাম অলমোস্ট সবাই চোর, তাদের সবার কোনো না কোনো স্বার্থ আছে। এক চোরের বক্তব্য শুনতেছি একটা গবেষণা প্রতিষ্ঠানে, একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তার ব্যাপারে দেখলাম সেও নাকি 1,000 কোটি টাকা লুটপাট করে বাড়ি করছে লন্ডনে কয়েকটা। এবং তারা আমাদেরকে প্রতিদিন নসিহত করে, তারাই হচ্ছে আমাদের হুজুর, প্রতিদিন আমাদেরকে ওয়াজ মাহফিল শোনায় রাষ্ট্রের।
তাহলে আজকে যখন আমরা কাঠামোগতভাবে আধিপত্যবাদের কথা বলছি, আমাদেরকে, আমার জাতিকে, আমার তরুণদেরকে মাথায় রাখতে হবে যে ইতিহাসের কোন পরিক্রমায় আমি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির কাছে পরাভূত হয়েছিলাম, সেই জায়গাটা মাথায় রাখা। এবং হিস্টোরিক্যাল জমিনদারি সিস্টেমটা দেখেন যে কেন সেই লড়াইটা অনিবার্য হয়ে গিয়েছিল। 1793 সালে যখন পার্মানেন্ট সেটেলমেন্ট করলো, জমিদারি প্রথা চালু করলো, পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্য দিয়ে আমার টোটাল কৃষক সমাজ, যাদের ন্যূনতম একটা মালিকানা ছিল, তারা ওভারনাইট গরিব হয়ে গেল, শূন্য হয়ে গেল। আগের দিনের মালিকানার প্রশ্ন ছিল যিনি চাষ করেন তিনি জমির মালিক, এটাই ছিল প্রিন্সিপাল। সেটা আপনি পুরো জায়গিরদারি, তালুকদারি সিস্টেমে দিয়ে দিলেন। তাহলে কি হইল, সেকেন্ড টিয়ারে আরেকটা ব্রিটিশরা তৈরি করলো, সেটা হচ্ছে উচ্চ বর্ণের হিন্দু জমিনদার ক্লাস। তাহলে বাঙালি মুসলমান, বঙ্গীয় মুসলমান এবং বঙ্গীয় নিম্নবর্ণের হিন্দুরা টু টিয়ার কলোনাইজেশনের মধ্যে পড়লাম, আধিপত্যবাদের মধ্যে পড়লাম, যে কারণে তারা সবাই মিলে কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্য লড়াই করেছিল। এই যে হিস্ট্রিকে আমাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, আমাকে একটা রাষ্ট্রের ফ্রেমিংকে একটা রং কনটেক্সটে পড়তে বাধ্য করা হচ্ছে, এই ফ্রেমিংটা হচ্ছে বয়ানের পলিটিক্স। এবং সেখান থেকে এখন আলোচনা করা, বোঝার বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনির সবচেয়ে মোটা যে বয়ানের রাজনীতিটা তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, কলকাতা কেন্দ্রিক, বলিউড কেন্দ্রিক, এবং সেইটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। শেষ করে ফেলবো, দেখেন জুলাইকে নিয়ে দেখেন কি বয়ান তৈরি করছে প্রতিদিন। প্রথম কথা বলছে যে আমরা যারা জুলাইতে আন্দোলনে ছিলাম, পক্ষে ছিলাম, আমরা নাকি মুক্তিযুদ্ধকে ছোট করি প্রতিদিন, আমরা নাকি মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি করি। যখন আপনি কাউন্টার চ্যালেঞ্জ করবেন এই দালাল গোষ্ঠীকে, তখন দেখবেন ভাই কে করছে একটু বলেন তো, দু একটা এক্সাম্পল দেন তো। বিএনপির কে করছে, জামাতের কে করছে, এনসিপির কে করছে, আমরা কে করছি, আমাদের পক্ষের বুদ্ধিজীবীরা কে কাজটা করছে বলেন তো দু একটা এক্সাম্পল। তখন বলে যে হ্যাঁ ওই যে লম্বা চুলল একটা ছেলে রাকসুতে, এই তো দেখি এর মুখের ভাষা ভালো না, ওসমান হাদি কী সব বলে টলে ছিঁড়ে টিড়ে ফেলবে টেলবে। তাই আমি বললাম এটা তো হইল না তো, আপনার উত্তর মিলল না তো। আপনি বলছেন যে জুলাইকে আমরা স্বাধীনতা যুদ্ধের মুখোমুখি করছি, কিভাবে করলাম, কোথায় করলাম? আমি যখন বয়ানের পলিটিক্সকে চ্যালেঞ্জ করতেছি, আমি যখন ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতেছি, যেটা আরোপিত, যেটা অসত্য, যেটা ফ্যাকচুয়ালি অন্যভাবে আমার ব্যাখ্যা করবার সুযোগ আছে, আমার মুক্তির লড়াইকে শ্রদ্ধা করি, সেটাকে আপনি বলছেন যে আমরা মুখোমুখি করছি। দ্বিতীয়ত দেখবেন একটা বয়ান তারা বারবার বলবার চেষ্টা করছে, আমাদেরকে চাপিয়ে দেবার চেষ্টা করছে এবং মুখোমুখি করে, সেটা হচ্ছে কী লাভ হইল, কী লাভ হইল থিওরি দেখবেন। এবং দেখেন কী লাভ হওয়ার মধ্য দিয়ে তারা বলে যে আগে তো রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম তো আগের মতোই আছে, জিনিসপত্রের দাম তো আগের মতোই আছে, তাহলে এস আলম চুরি করলে দোষ, তো বাকিরা কি চুরি করতেছে না? আমলাতন্ত্রের দুর্নীতি কি বন্ধ হয়েছে? গুম খুনের বিচার কি শেষ হয়েছে? দেখবেন যত নাগরিক সমস্যা আছে সেগুলো সবগুলোকে টেনে তুলে ধরবে, বলবে যে হাসিনাকে সরায় লাভটা কি হয়েছে। আপনি আর্গুমেন্টটা দেখেন। তাহলে এই যে পার্সা এলিমেন্ট আসতেছে না বাংলাদেশে, দেখছেন না গত কয়েকদিনে অনলাইনে এই যে পার্সা ফেনোমেনা, কী লাভ হলো? আমরা তো জুলাইয়ের পক্ষে ছিলাম, মানে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবের বাবা মা আওয়ামী লীগ করছে, গুম খুনের সাথে জড়িত ছিল, লেফটেন্যান্ট জেনারেল ছিল, কিন্তু জুলাই করলাম মানে তো এগুলোর বিচার করতে হবে কেন? তাহলে আপনি দেখেন যে ন্যারেটিভকে দিয়ে ঠিক করা হচ্ছে আপনি কার জন্য কাঁদবেন, কাকে স্মরণ করবেন, কাকে ভুলে যাবেন, কার জন্য লড়াই করবেন, কার জন্য লড়াই করে আবার অপমানিত বোধ করবেন, রিগ্রেট করবেন, এইটা তারা ঠিক করে দিচ্ছে। এটার একটা বড় ফেনোমেনাল এক্সাম্পল হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। দেখেন, যেটা সব দল ক্রস পার্টি একমত হয়েছে প্রথম অধিবেশনে যে এটা র্যাটিফাই করবে অ্যাজ ইট ইজ অর্ডিন্যান্সের মতো করে, সেটা বিএনপি লাস্ট মোমেন্টে এসে 4টা সংসদের দিনে এটাকে প্রথমে অ্যাবিউজ করলো এই অ্যাগ্রিমেন্টের ব্যাপারে। দ্বিতীয়ত দেখেন তারা জুলাই স্মৃতি জাদুঘরে কোনো কার্যক্রম চালু রাখবার ব্যবস্থা করে নাই গত 6 মাসে। জুলাই স্মৃতি জাদুঘরে কোনো স্টাফ, কর্মকর্তা, কর্মচারী কাউকে অ্যাপয়েন্ট করে নাই গত 6 মাসে। যারা আছেন তারা কেউ বেতন পাচ্ছেন না গত 4-5 মাসে। একই রকমভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গত 6 মাস থেকে কেউ বেতন পাচ্ছেন না। তাহলে আপনি জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আপনি জুলাইকে ধারণ করেন, পক্ষে ছিলেন বলে দাবি করছেন, কিন্তু বয়ানের রাজনীতিতে আপনি কিন্তু এক্স্যাক্টলি বিজেপির, আওয়ামী লীগের, দিল্লির, কলকাতার যে হিন্দুত্ববাদী ফ্রেম বয়ান, সেটা আপনি আবার প্রমোট করছেন, সেটার উপরে আমল করছেন। আপনি ফেলানির যেই স্কাল্পচার ছিল সেটা সরিয়ে ফেলেছেন, তারপরে ইন্ডিয়ান হেজিমনি কাটাতারের যে সেকশন ছিল সেটা সরিয়ে ফেলেছেন। কেন?
তাহলে এই যে কন্ট্রাডিকশন, এইটা প্রমাণ করছে যে বয়ানের রাজনীতিতে যে কালচারাল হেজিমনির জায়গাটা ছিল, এই জায়গাটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এবং আমরা যাকে গণ অভ্যুত্থানের শক্তি এবং দল বলছি, তারা এই জায়গাটা বুঝতে পারছে না, অথবা বুঝেও তাদের ভিতরে যে হীনমন্যতা কাজ করছে, সংস্কৃত মন্ত্রীর, প্রতিমন্ত্রীর এবং মন্ত্রণালয়ের, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের, তাদের যে হীনমন্যতা কাজ করছে জুলাইকে ধারণ করবার জন্য, সেই জায়গাতে মনে হচ্ছে এই যে আধিপত্যবাদের যে হেজিমনি, সেটা চলমান আছে। আজকের এই ফোরাম থেকে আমরা আহ্বান করছি আমাদের তরুণদেরকে, আমাদের দেশবাসীকে এইটার ইতিহাসের যে পরম্পরায় আমাদের পরাধীনতা কিভাবে এসেছিল এটা বোঝা যেমন জরুরি, আজকে কারা কারা ইতিহাসের সেই দায় এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, হেজিমনি কন্টিনিউ করছেন, শুধুমাত্র নাম বদলে, ফিগার বদলে, প্রতিষ্ঠান ভিন্ন নামে, কিন্তু আমাদের লড়াই কিন্তু একই লড়াই। যেই লড়াইতে 190 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন, যেই লড়াই আমরা যুগের পর যুগ, দশকের পর দশক ধরে আমরা রাষ্ট্র বানানোর জন্য করেছি, স্বাধীনতার জন্য করেছি, মুক্তির জন্য করেছি, প্রত্যেকটা লড়াইয়ের মেসেজ হচ্ছে ওই আমার অধিকারের লড়াইটা কন্টিনিউ করতে হবে। স্বাধীন থাকার একমাত্র শর্ত হচ্ছে শত্রুর বিরুদ্ধে লড়াই চলমান রাখা। যদি আপনি স্বাধীন থাকতে চান, এটাই করতে হবে। যদি মেনে নেন যে যা হচ্ছে সব ঠিক আছে, ঠিক আছে, আপনার সমস্যা নাই, আবার পরাধীনতার শৃঙ্খল আপনাদের গায়ে হাতে পড়বে, সেটা দেখবেন, দাসত্বের জীবনযাপন করবেন, অপমানিত বোধ করবেন এবং অন্য দেশের তাবেদারি করবেন। এটা ইস এ চয়েস। আমরা 24-এ বেছে নিয়েছি, আমরা লড়াই করব, জীবন দেব, রক্ত দেব, কিন্তু স্বাধীনতা আজাদির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ আমরা করব না। সবাইকে ধন্যবাদ। উপরে আপনার অন্য রাষ্ট্র যে তার সিদ্ধান্ত চাপিয়ে দেবে, এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক জিনিস নয়। কারণ আমরা ব্যক্তিগত জীবনেও দেখি যে যে বেশি দুর্বল হয় তার উপরই লোকে সে অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, বিশেষ করে এখন, এবং এটা আমাদের যে কিনোট স্পিকার উনি বলেছেন যে যে পরিবর্তন, বৈশ্বিক পরিবর্তন এবং যা প্রেক্ষিত বাংলাদেশে এখন, সেখানে বাংলাদেশ এখন একটা অত্যন্ত সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের যে আপনার আধিপত্যবাদ জিনিসটা কি, আজকালকার যুগে, আপনার মধ্যযুগে যখন একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে দখল করতে চাইতো, তখন তারা সামরিক শক্তি দিয়ে দেশটাকে দখল করে নিত, একদম মানে ফিজিক্যালি দখল করত। কিন্তু এখন একটা দেশ আর এক দেশটাকে দখল করে সেই দেশটার যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলির উপরে দখলদারি করা, এবং সেই দেশের জনসাধারণের যে সাইকিক বা তাদের যে মনোমানসিকতা, সেটার উপরে আধিপত্য স্থাপন করা, ওইটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যেটা সাধারণত করা হয় আপনার কালচার বা সাংস্কৃতিক আগ্রাসনের দ্বারা। যেরকম ব্রিটিশ যুগে যারা আপনার এলিট শ্রেণী ছিল, তারা কিন্তু ব্রিটিশদেরকে ভীষণভাবে নকল করত। ওই রকম বাঁকা উচ্চারণে ইংরেজি বলতেন, ওই রকম কাপড় চোপড় পরতেন, ওই রকম পাইপ খেতেন, নিজেদেরকে ব্রিটিশ মনে করত, ইন্ডিয়ান মনে করতো না। অশীষ কান্তি একটা বই লিখেছিলেন খুব চমৎকার, সেটার নাম হলো মোস্ট ইন্টিমেট এনিমি, মানে আমার শত্রু কিন্তু আমি তাকে ধারণ করেছি আমার মননে, আমার মস্তিষ্কে। এটাই হলো সবচেয়ে বড় আধিপত্যবাদ। এবং আপনি যখন সেটা করতে পারেন, তখন আপনি অতি সহজে সেই রাষ্ট্রের যে সম্পদ, খনিজ বলেন, মাটির নিচে বা উপরে, ওই রাষ্ট্রের প্রতিষ্ঠান, সেগুলিকে দখল করেন। মানে ওই প্রতিষ্ঠানের লোকজন আপনার হয়ে কাজ করে, মানে অন্য দেশের হয়ে কাজ করে, নিজের দেশের জন্য করে না। মানে একটা সমাজের মধ্যে ইনফিল্ট্রেশন হয়, যেটা চাণক্য নীতিতে পরিষ্কারভাবে লেখা আছে। চাণক্য নীতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আর একটা দেশকে, বিশেষ করে চাণক্য নীতি কিন্তু এ কথাটা বলেছে যে তোমার যে প্রতিবেশী সে কিন্তু তোমার বন্ধু নয়, তাকে সবসময় অস্থিতিশীল রাখবে যাতে তোমার জাতীয় স্বার্থ উদ্ধার হয়। এবং অস্থিতিশীল রাখার হলো সবচাইতে বড় উপায় হলো সেই সমাজটাকে অস্থিতিশীল করে দেওয়া, সেই সমাজের মধ্যে বিভাজন তৈরি করা। যেমন আপনার বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষ,
একটা দেশের যুদ্ধ হয়ে গেছে, ভিয়েতনামেও যুদ্ধ হয়েছে। ভিয়েতনাম আপনার আমাদের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী যুদ্ধ করেছে, কিন্তু সেখানে কিন্তু ওই স্বাধীনতার বিরুদ্ধে পক্ষে কিছু নাই। যে যা কিছু সমস্যা হয়েছে উইদিন এ শর্ট টাইম তাদের বিভিন্ন প্রোগ্রামের সূত্রেতে জাতিকে ঐক্যবদ্ধ করেছে। কিন্তু আমাদের সমাজে এখন পর্যন্ত সেই বিভাজন চলছে, এবং এই বিভাজনটা আপনার এমন একটা পর্যায়ে গেছে যে আমাদের দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এবং এই অবস্থা যখন হয় যে একটা দেশের ভিতরে সেই দেশের প্রতিষ্ঠানগুলি, ধরেন বাংলাদেশের আর্মির কথা যদি আমি বলি, এখানে আপনি চিন্তা করেন এখানকার 5 জন সিটিং জেনারেল পালিয়ে গেছেন অন্য দেশে। মানে আমাদের সিকিউরিটি রিলেটেড ইনফরমেশন, আমাদের যে সমস্ত আপনার সামরিক যে সমস্ত ওরিয়েন্টেশন, সব কিছু নিয়ে কিন্তু তারা আরেক দেশে চলে গেছে। মানে ইনফিল্ট্রেশনটা কত গভীর সেটা আমি বলছি। এবং এই রকম সমাজেই আপনার আধিপত্যবাদ প্রকটভাবে দেখা দেয়। এই ডিভিশনকে দূর করার জন্যই আপনার জুলাইয়ের অভ্যুত্থান হয়েছিল। কারণ আমাদের রাষ্ট্র এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যে আমরা সমাজের বিভাজনের ভিতরে একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছিলাম। মানে একদল আরেকজনকে নিশ্চিহ্ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। মানে দুটা মেজর পার্টি এবং তাদের ফলোয়ার, এবং এটা সিভিল সোসাইটির মধ্যে ডিভিশন ছিল, সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ছিল, শিক্ষকদের মধ্যে ছিল, ছাত্রদের মধ্যে ছিল। আমরা এক জাতি, এক বাংলাদেশের মতো এত হোমোজেনিয়াস কান্ট্রি পৃথিবীতে নাই। এক ভাষা, বেশিরভাগ লোকই একই ধর্ম অবলম্বী। অন্যান্য দেশে ধরেন ইন্ডিয়াতেই তো আপনার বহু ভাষাভাষী লোক আছে, বহু ধর্মীয় লোক আছে, কিন্তু আমাদেরটা একটা হোমোজেনিয়াস নেশন। এই হোমোজেনিয়াস নেশনটাকে এমনভাবে বিভাজিত করা হয়েছে যে আমরা একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি, এবং অন্য একটা রাষ্ট্রের হয়ে আমরা কাজ করছি নিজের দেশের বিরুদ্ধে গিয়ে, যাতে আমরা সেই রাষ্ট্রের আধিপত্যটা এখানে আমরা এস্টাবলিশ করতে পারি। এখন জুলাই রেভলিউশনটা যে হয়েছিল সেটা হয়েছিল আপনার, সেটার মধ্যে কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন তারা, আমরা সবাই সেটার বিরুদ্ধে ছিলাম। আমরা এটারও বিরুদ্ধে ছিলাম যে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, রাষ্ট্রকে সংস্কার করতে হবে, জাতি গঠন করতে হবে। এবং এর জন্য আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কতগুলি রূপরেখা দিয়ে গেছেন। কিন্তু আমরা দেখলাম, অত্যন্ত দুঃখের সঙ্গে দেখলাম যে আপনার জুলাই রেভলিউশন হওয়ার পরে মেজরিটি ভোট নিয়ে যে সরকারটা এসেছেন, তাদের মধ্যে আমি জুলাইকে ধারণা করার মধ্যে তাদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়। কারণ তারা গণভোটকে অস্বীকার করেছে। এখন গণভোট বলেছে যে আমরা নির্বাচনের জন্য গণভোটটাকে মেনে নিয়েছি, তো এটা তো জাতির সঙ্গে একটা প্রতারণা। 70% লোক যখন বলে একটার পক্ষে ভোট দেয়, তখন আপনি আইনের জটিলতা দেখিয়ে এটাকে অমান্য করতে পারেন না। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, আপনাকে বলতে হবে যে জনগণের রায়কে আমরা মেনে নেব। এটা তারা করেনি, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এর ফলে যেটা হয়েছে, জুলাইতে যে আমরা ঐক্যবদ্ধ দেখেছিলাম সেখানকার মধ্যে ফাটল দেখা দিয়েছে। এবং অত্যন্ত দুঃখের বিষয় দেখতে হয় যে পার্লামেন্টে বসে যেটা মিলি বলে গেল, আপনার কোনো রকম কনস্ট্রাকটিভ আলোচনা হয় না, একজন একজনকে ব্যক্তিগত আক্রমণ করে। অনেক ইস্যু আছে আপনার, যেরকম ধরেন আমাদের যে চুক্তিটা হয়েছে আমেরিকার সঙ্গে ART, আপনার যে চুক্তিটা হয়েছে, আপনার সামরিক চুক্তি হয়েছে যেটা সৌদি আরব সহ 11টা দেশের, এই সমস্ত চুক্তিগুলি কিন্তু পার্লামেন্টের আলোচনা হওয়া দরকার। কিন্তু এই সরকারের একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে যে তারা সব কিছু কিন্তু গোপনে করার চেষ্টা করে, এবং আমরা পাবলিকরা সেটা জানতে পারি না। যদিও একটা গণতান্ত্রিক দেশে বাস করলে আমাদের নাগরিকদের অধিকার যে আমাদের সরকার কী কাজ করছে, সেই কাজটা জনগণের স্বার্থের জন্য হচ্ছে না বিরুদ্ধে হচ্ছে, এই জায়গাটাতে আমি খটকা দেখতে পাচ্ছি।
আর একটা ব্যাপারে খটকা দেখতে পাচ্ছি, সেটা হলো বিচারের ব্যবস্থা। একটা রাষ্ট্রে যখন আপনার এতগুলি গণহত্যা হয়, আয়নাঘর হয়, গুম হয়, ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়, আপনার সেখানে যদি আপনি বিচার না করেন, তাহলে সমাজের যে নৈতিকতা বা আপনাকে যেটা আমরা বলি মরাল অর্ডার, সেটা ভেঙে পড়ে। এবং আরও মনে করে যে যারা এই বিচারটা করছে না, তারা হয়তো ভবিষ্যতে এই কাজটাই আবার করবে। সুতরাং এখানে একটা অত্যন্ত ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য সংস্কারের ব্যাপারে, যেমন বাংলাদেশের আর্মির সংস্কার হওয়া প্রয়োজন, সেই সংস্কারের সেরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। যেরকম ব্রিগেডিয়ার হাসান নাসের বলে গেলেন যে ব্রিগেডিয়ার হত্যার বিচার চাওয়াতে অনেক আপনার মিলিটারি অফিসার আপনার চাকরি হারিয়েছেন, তাদেরকে মিলিটারি আপনার কোর্ট মার্শাল করে তাদেরকে বিচার করেছে। কিন্তু ইন্ডিয়ার মতো যদি ওখানে একটা আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল, যেটা 2007-এ ইন্ডিয়ানরা আপনার আইন করেছে, তাতে সেই সমস্ত অ্যাগ্রিড অফিসাররা আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। এছাড়া আপনার যে প্রতিরক্ষার ব্যাপার কথাটা বলা হয়েছে, যে আমাদের একটা শক্তিশালী প্রতিরক্ষা দরকার, আমি 100% স্বীকার করি। কিন্তু অবশ্য আর্মি এখন একটা 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 প্রোগ্রাম নিয়েছে, আর্ম ফোর্সেস গোল 2030, তাতে আপনার আর্মিকে আপনার যুগোপযোগী করে তোলা প্রয়োজন হবে। আমরা যখন ব্লু ইকোনমির কথা বলি, যেটা বাজেটে বারবার বলা হয়েছে, বঙ্গোপসাগর এখন যে কথাটা একজন বক্তা বলে গেছেন, 3টা পরশক্তির নজর এখানে পড়েছে, আমেরিকা, চীন এবং ইন্ডিয়া। এই বঙ্গোপসাগরকে আপনার কে প্রোটেক্ট করবে? আমাদের নেভির কি ক্ষমতা আছে? কয়েকটা পেট্রোল বোট ছাড়া সাপোর্ট শিপ পর্যন্ত নাই, ফ্রিগেট তো দূরের কথা। মিয়ানমার থেকে এখানে কন্টিনিউয়াসলি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়, ওদিক থেকে ইন্ডিয়ান জেলেরা এসে আমাদের সমুদ্রের ভিতরে যে সমস্ত আপনার খনিজ আছে, তার প্রোটেকশনের কোনো ব্যবস্থা নাই। সংস্কার সব জায়গায় প্রয়োজন, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সংস্কারের ব্যাপারে আবার একটা কথা যেটা বলবো, আগের বক্তারাও বলেছেন, আমরা চাই যে এই সরকার সম্মিলিতভাবে এই সমস্ত ইস্যুগুলিকে, যে আমাদের আধিপত্যবাদ যদি আমাদের রুখতে হয়, যে কথা বক্তারা বলেছেন যে আমাদের নিজেদের শক্তি বাড়ানো দরকার, সব ব্যাপারে, শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, সব ব্যাপারে আপনার কূটনীতি, আমাদের শক্তি বাড়ানো দরকার। সবচেয়ে বড় কথা, অনেকেই বলে গেছেন যে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। ইরানের এক্সাম্পল আমরা দেখেছি। এই ইরান আপনার 25 বছর আগে থেকে চেষ্টা করে জেনেছিল যে আমেরিকা একদিন তাদেরকে আক্রমণ করবে, এবং সেইভাবে তারা প্রস্তুতি নিয়েছিল। এবং নট অনলি তাদের আপনার এত উন্নত প্রযুক্তি এবং মিসাইল আছে, তারা এগুলিকে এমনভাবে সংরক্ষিত করেছে যে আমেরিকানরাও ঠিক বুঝতে পারে না যে কোথায় কোন জায়গায়, বিভিন্ন জায়গায়, এবং ওদের আরসিজি যেটা, সেই স্ট্রাকচারটা আপনার ডিসেন্ট্রালাইজ। এই সামরিক যে সমস্ত সরঞ্জাম, সেগুলিও কিন্তু তারা কেন্দ্রীভূতভাবে রাখেনি। আমি যেটা বলছি, তাদের মিলিটারি ডক্ট্রিন আপনার এতদিন আগে থেকে তারা ঠিক করে রেখেছিল, আমাদের সেরকম কোনো আমরা জিনিস দেখতে পাই না। সুতরাং বাংলাদেশ যদি আপনার মাথা উঁচু করে দাঁড়াতে চায়, জুলাই পরবর্তীতে আপনার যে সরকার ক্ষমতায় এসেছেন, এবার আমরা এখানে অন্যান্য পলিটিক্যাল পার্টির লোকদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আজকে বোধহয় মিটিং আছে, ওই যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে নিয়ে একটা বোধহয় বিএনপির একটা মিটিং আছে, সেই জন্য আমরা হুইপকে আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি আসতে পারেন নাই। উনি আসলে ভালো হতো। আমরা জামাত থেকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কারণ এসছেন ওই মার্দিয়া মমতাজ এসছে, কিন্তু উনি তো আসেন নাই। ওই যে বুলবুল সাহেব, উনি আসেন নাই। জামাত থেকে মার্দিয়া এসছে, মানে দেখে আমি ফোন করেছিলাম। হ্যাঁ, আমরা চাই যে দেখেন, বিভিন্ন সমস্ত একটা সমাজে অনেক পলিটিক্যাল ফোর্স থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই এক হব। জাতীয় স্বার্থে আমরা সবাই এক হব। আমরা বাম হই, আমরা ডান হই, আমরা সেন্টার রাইট হই, সেন্টার লেফট হই,
কিন্তু জাতীয় স্বার্থে আমাদের এক হতে হবে। সেই জন্য আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনাদের সবাইকেও আমন্ত্রণ জানিয়েছিলাম যে এই জুলাই পরবর্তী যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ আমরা হারাতে চাই না। আমরা আধিপত্যবাদ, যে কোনো রাষ্ট্রের আধিপত্যবাদ আমরা মেনে নেব না। সেটা আপনার যে কোনো রাষ্ট্রই হোক না কেন, সেটা আমরা প্রাণপণ চেষ্টা করব। এবং যে ভূ রাজনীতির অবস্থানের জন্য বাংলাদেশ একটা ভারসাম্যমূলক রাষ্ট্র বিদেশ নীতির প্রয়োজন, সেটার উপরে জোর দেওয়ার জন্য বারবার সরকারকে অনুরোধ করব ঐক্যবদ্ধ করতে জাতিকে, এবং স্ট্রং লিডারশিপ দিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য, যাতে বাংলাদেশ জুলাইয়ের যে স্বপ্ন সেই স্বপ্নকে আপনার প্রতিষ্ঠিত করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। একে তো এই বিষয়ে আমি এক্সপার্ট নই, তাছাড়াও আমাদের দেশে একটা দীর্ঘদিন ধরে আমাদের একটা জিনিস আমরা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু, এটা আমাদের ইস্যু না। আমরা চিন্তা করব কে চাকরি পাচ্ছে, কৃষক বীজ পাচ্ছে কিনা, সার পাচ্ছে কিনা, এগুলো নিয়ে। একটা সময় আসলে দেখা গেল যে এই পররাষ্ট্রনীতির এগেইনস্টে একটা দেশের যে প্রেফারেন্সগুলা, এগুলা আমাদের ব্যক্তিদেরকেও এসে স্পর্শ করে। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা যখন বলতে শুরু করেছি, তখন দেখলাম আমাদেরকে মারা হচ্ছে, আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের চাকরিতে আঘাত পড়ছে, এমনকি আমার কৃষক কি পাবেন সেটাও নির্ধারিত হচ্ছে পররাষ্ট্রনীতির এগেইনস্টে আমার দেশের আত্মবিশ্বাস কতটুকু এটার উপরে। তো সুতরাং আমাদেরকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কথা বলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা অনেকগুলো কথা শুনেছি, সেখানে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে এখানে পরিবর্তনশীল যে ভূ রাজনীতির মধ্যখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এবং এটা আসার কারণে আসলে আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কতখানি ভালনারেবল। আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আমাদের জীবনযাপনকে বন্ধ করে দেওয়ার জন্য শুধু একটা রেগুলেটর দরকার, যে এখানে একটু কারেন্টটা বন্ধ করে দেওয়া হবে, একটু গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে, এবং এটার দায় দায়িত্ব নিতে পারছে না। আমি গতকাল বলছিলাম একটা জায়গায় যে আসলে দেখেন এত বড় একটা ক্রাইসিস, গ্যাসের যে ক্রাইসিস, এটাতে সরকার একটিও দায়িত্বশীল কৈফিয়ত না দিয়ে ক্রাইসিসটাকে জাস্ট সময়টা পার করে দিল। কিন্তু এই সময়ের মধ্যে এই সরকারকে যারা ভোট দিয়েছেন এবং দেন নাই, এই সবাই কেমন ছিল, কেমন আছে, কেউ একটা কথাও বলেন নাই। এটাতে আরেকটা সৌভাগ্য ছিল যে এখানে আসলে অধিবেশন চলছে না সংসদের, এ কারণে আমরাও যে খুব বেশি প্রশ্ন করতে পারবো, তাদেরকে দিয়ে কথা বলাতে পারবো, তাদের রেসপন্সগুলো আপনাদেরকে জানাতে পারবো, এই সুযোগটা আমরা পাইনি। এটাই হয় আসলে। আমরা যে জীবনীগুলোর কথা শুনলাম, যে যারা জবাব দিতে চান না তারা কোনো না কোনোভাবে মাথা ঘুরিয়ে রাখতে পছন্দ করেন, এবং আমরা দেখলাম যে আমরা আসলে ব্যস্ত, অনেক কিছু নিয়ে ব্যস্ত। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আজকে সকালে একটা লাশ পাওয়া গেছে, কোথায় বলেন? মানিকগঞ্জে, শহীদ মিনারের সাথে ঝুলানো। আমাদের বাংলাদেশটা আসলে এইটা। আমরা এটাকে রেখেও এখন অন্য কিছুতে ব্যস্ত। আমরা একজনের চোখ চলে যাচ্ছে, একজন শহীদ সালাউদ্দিন গতকাল একজন মারা গেছেন, তার জন্য ব্যস্ত নাই। আমরা এমন কিছু নিয়ে ব্যস্ত যেটা হচ্ছে চানাচুরের মতন, আমাদের খুব মুখরোচক কিছু খাদ্য দেয়, আমাদের কথা বলতে ভাল লাগে, মুখটা চালাতে ভাল লাগে, সেই জায়গায় এখন এখানে সবাই যেটা বলেছেন, আমি একটু যেটুকু শিখেছি সেটুকু আপনাদের সামনে একটু বলি। প্রথমটা হচ্ছে ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং বাণিজ্য নীতি, অর্থাৎ কে আমার শত্রু, কে আমার বন্ধু, তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আমার কোথায় স্বার্থ, এটাকে ধরতে পারাটা জরুরি। দ্বিতীয়, আমাদের দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ হিসেবে বঙ্গোপসাগরকে দেখা দরকার,
এটা শুধু একটা সাগর না, একটা একটা সমুদ্র না। আমাদের কাছে আমরা বাজেটে এটার অল্প একটু জায়গা দেখেছি ব্লু ইকোনমি, কিন্তু এখানে এ পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। ব্লু ইকোনমির জন্য কিছু প্রেফারেন্স রাখা হয়েছে। তৃতীয়ত যেটা শুনেছি যে বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, এটা আমরা খুব খুব কমন জানি। এটার ব্র্যাকেটে একটা কথা থাকে, এটা হচ্ছে গরিবের বউ, তাই না? যে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মানে সবাই এখানে বেনিফিট খুঁজবে, কিন্তু এখানে কি রেখে গেল এটা খুঁজবে না। সুতরাং আমাদের একটা জিনিস বোঝা উচিত যে আমরা এখন থেকে নিজেদেরকে পরিচয় দেওয়া উচিত যে আমরা আঞ্চলিকভাবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। আমাদের পজিশনটা আমাদের বোঝা উচিত। আরেকটা জিনিস শিখেছি যে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির সাথে আমরা রাজনীতিকে, ইন্টারনাল রাজনীতিকে মিশাবো না। যদিও বারবার আমরা দেখেছি যে এই দেশের পররাষ্ট্রনীতি তখন মহিমান্বিত হয় যখন, বা তখন সফল হয়, তখন মর্যাদাপূর্ণ হয় যখন দেশের সাথে দেশের সম্পর্ক হয়। কিন্তু আমরা বারবার দেখেছি দেশের সাথে দলের সম্পর্ক হয়। আমি দীর্ঘদিন ধরে দেখছি, আমি এখন নিজেও রাজনীতিতে আসার কারণে আমাকেও প্রশ্ন করা হয়, আপনাদের দলের সাথে ভারতের সম্পর্ক কেমন? এটা একটা দেশের জন্য কতখানি অবমাননা করা। আপনারা যারা প্রশ্ন করেন আপনাদেরও এটা বোঝা দরকার। কখনোই এই জায়গাটাকে অ্যাকনলেজ করবেন না অথবা স্বীকৃতি দেবেন না যে দলের সাথে দেশের সম্পর্ক থাকে। দলের সাথে দেশের সম্পর্ক থাকা উচিত না, বড় কথা হচ্ছে এটা। সম্পর্ক থাকবে দেশের সাথে দেশের, এবং সব দল ওই জায়গায় একটা জায়গায় থাকা উচিত। এটার যখনই এটার ব্যত্যয় ঘটে তখন কি হয় এটা আমরা দেখেছি, খুব বেশি দিন হয় নাই। তো এখানে আমি শুরুটা করেছিলাম যেটা নিয়ে, যে আসলে আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের তরুণরা চাকরি পাচ্ছে, আমাদের কৃষক কি পাচ্ছে। আমরা যখন পররাষ্ট্রনীতির দিকে তাকাই তখন দেখি যে আমাদের আসলে কি কি জিনিস দরকার। এনার্জি সেফটি দরকার, ফুড সেফটি দরকার, বিনিয়োগে বৈচিত্র্য দরকার, এক আরএমজি দিয়ে আর কত আমাদের চামড়া শিল্পকে নিয়ে এগিয়ে নিয়ে আসা দরকার, যেগুলোকে উদ্দেশ্যমূলকভাবে নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের সো কল্ড কল্যাণকামী প্রতিবেশীর কারণে। এই জায়গাগুলোকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। তাহলেই আমরা আধিপত্যবাদ বিরোধী কথা অন্তত বলতে পারছি, সেই জায়গাগুলোতে বলতে পারবো। আর আরেকটা জায়গায় আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে একমত যে এখানে ফিল্ডটা আসলে, পেরিফেরিটা আসলে অনেক বড়, স্কোপটা অনেক বড়। এখানে যদি একটু সেক্টর ওয়াইজ আমরা কাজ করতে পারি, কথা বলতে পারি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা যে আমরা ভবিষ্যতের জন্য কি বাছাই করব, ফোকাসটা কোথায় করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব কৌশল, দুইটা পার্ট কিন্তু খুব চমৎকার। একটা হচ্ছে নতুন বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষিত। এই প্রেক্ষিতটা আপনারা সবাই জানেন চেঞ্জ হয়ে গেছে। 2026-এ এসে আমরা যেটা দেখছি যে একটা দেশের রাষ্ট্রপ্রধান এবং তার ওয়াইফকে কিডন্যাপ করা যায় ভেনেজুয়েলা, এবং কেউ কিছু বলে না। ট্রাম্পকে কিন্তু কেউ বলে না ইউ আর এ কিডন্যাপার। আপনি যদি তাকান তাহলে দেখবেন যে 28 এপ্রিলে যে অ্যাটাকটা শুরু হয়েছে ইরানের এগেইনস্টে, 1 মার্চ তার ঠিক পরদিনই মেতে যেটা হইলো যে ইরানের সুপ্রিম লিডারকে মেরে ফেলছে। উই ডোন্ট সে দে আর কিলার্স। আপনি দেখেন যে এখন ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলতেছে, পাকিস্তানের সাথে বেলুচিস্তানে গণ্ডগোল চলতেছে, এবং বাংলাদেশ একটা নতুন পরিস্থিতিতে মানে নতুন যুগে প্রবেশ করছে 2024-এর পর। সো এইরকম একটা পরিস্থিতিতে এসে এই যে প্রেক্ষিত যেটা বললো, এই প্রেক্ষিতে এসে বাংলাদেশের জন্য নতুন যে মানে অনুধাবন, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনিটা এখন আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। আগে কেন যেন এটা বুঝতে পারতাম না। ইভেন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার সিনিয়র আছেন এই জায়গায়, ব্রিগেডিয়ার হাসান আইজ স্যার আছেন, আমরা একটা সময় পর্যন্ত আসলে এই জিনিসটা ওভাবে বুঝতে পারতাম না, অথবা বোঝার চেষ্টা করলে থামায় দেওয়া হইতো, দমায় দেওয়া হইতো, মানে বিভিন্ন জায়গায় হারায় যেত। আপনারা জানেন মেজর জাহিদ 16টা গুলি খাইছে, হাত ছিঁড়ে ফেলছে মুচড়ায়। মেজর জিয়া পালায় যেতে বাধ্য হয়েছে। এখন পর্যন্ত 4টা মার্ডার কেসের ভার্ডিক্ট তার এগেনস্টে আছে, এবং সে এখনও বাংলাদেশে ব্যাক করতে পারতেছে না। সো এই হচ্ছে বাংলাদেশের নতুন উপলব্ধি, যেখানে বাংলাদেশের একেবারে সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চা এখন যারা প্রাইমারিতে আছে, মাধ্যমিকে আছে, তারাও জানে ইন্ডিয়ান হেজিমনি বলতে 3টা জিনিস।
এক নম্বর কি, আমাদের নদীতে পানি দেয় না, আমাদেরকে শুকায় মেরে ফেলতেছে। ইন্ডিয়ান হেজিমনি মানে সেকেন্ড জিনিস কি, সেটা হচ্ছে যে আমাদের 4096 কিলোমিটার যে সীমান্ত আছে, এই সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দিছে এবং স্পেস রাখছে যেখানে সাপ কুমির ছাড়া যায়, এবং ওই সীমান্তে পৃথিবীতে একমাত্র ইন্ডিয়ান বিএসএফ এর কাছে একটা পারমিশন দেওয়া আছে, যেমন জেমস বন্ডকে দেওয়া ছিল লাইসেন্স টু কিল, ওই একই রকম একটা পারমিশন তাদেরকে দেওয়া আছে শুট এট সাইট। বাংলাদেশি যদি সীমান্তের কাঁটাতারের বেড়া ক্রস করার চেষ্টা করে, তার আইন বহির্ভূতভাবে তাকে সরাসরি গুলি করে মেরে ফেলা যাবে। আর 3 নম্বরে যেই হেজিমনিটার ব্যাপারে আমাদের বাংলাদেশের মানুষ খুব ক্লিয়ার, সেটা হচ্ছে ইন্ডিয়া কাছে বাংলাদেশের চাহিদা হচ্ছে একটাই, সেটা হচ্ছে সে আগরতলা থেকে কলকাতা এখানে যাওয়া আসা করতে চায়, সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ করতে চায়। এই জন্য এই জমিনটা দিয়ে তার রাস্তা দরকার। এই রাস্তাটার জন্য বাংলাদেশকে যতটুকু দরকার সেটুকুই করবে। আমার জন্য বরাদ্দ সময় 5 মিনিট ছিল। এখন আমি যেহেতু জনতার দলের মুখপাত্র, সুতরাং আমি 5 মিনিটের মাসরুর ভাইয়ের টেনশনটা বুঝেই আমি লিখিত বক্তব্য নিয়ে আসছি। আমি খুব কুইকলি শেষ করে দিই মাসরুর ভাই। তো আমাদের শফিক ভাই মাত্র বলে গেলেন, আমাদের চিফ প্রসিকিউটর তাজ ইসলাম সাহেব বললেন সভরেনিটি কী জিনিস, যে আপনার ইন্টারনাল ম্যাটারকে, যে আমার ইকোনমিক, ফুড, ফরেন, এই পলিসিগুলো কিভাবে হবে সেটা ঠিক করার সক্ষমতাটাই হলো আমার সভরেনিটি। তো আমাদের এখানে কিন্তু আমরা এক্সটার্নাল যে আধিপত্য সেটা নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ করেছি। সুতরাং আমি আমার বক্তব্যে খুব ছোট করে ইন্টারনাল আধিপত্য নিয়ে একটু কথা বলবো। সেটা হলো কর্পোরেট হেজিমনি। এই যে দেখেন বসুন্ধরা, তারা বিসিবি চেয়ারম্যানকে পর্যন্ত সরিয়ে দিয়েছে তাদের পাওয়ারের মাধ্যমে, কারণ ওনারা তার তৈরিকৃত বিটুমিন থেকে তৈরিকৃত ফুয়েল মুক্ত বাজারে নিজেরা বিক্রি করবে। তা আজকে যখন বসুন্ধরাকে যদি আপনি মুক্ত বাজারে তার নিজের ফুয়েল বিক্রি করতে দেন, বসুন্ধরা ঠিক যেভাবে তাদের টিস্যুর দাম হঠাৎ এক রাতের মধ্যে 75 টাকা থেকে 100 টাকা করে দিয়েছে, সেভাবে ফুয়েলের দাম সে ঠিক করবে। এটা আর গভর্নমেন্টের হাতে থাকবে না। তো এই যে আমার দেশের ফুয়েল প্রাইস অ্যান্ড ফুয়েল পলিসি ঠিক করার সক্ষমতাটা আর আমার দেশের গভর্নমেন্টের কাছে থাকবে না, এটাও তো এক ধরনের আধিপত্যবাদ। কিন্তু আমরা সেটা চেনার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না। আমি তো মনে করি আনভিরকে আমাদের রাষ্ট্রপতি করে দেওয়া উচিত। অন্তত সেইভাবে আমাদের তার পাওয়ারের একটা স্ট্রাকচার আমরা পাবো, যে কতটুক সে পাওয়ার, মানে রাষ্ট্রপতির তো অনেকটা দানা কেটে দেওয়া হয় না, তো অন্তত আনভিরকে একটু বন্ধ করার জন্য রাষ্ট্রপতি করে দিয়ে যদি আমরা থামাতে পারি। বাট এই গোল্ড থেকে শুরু করে কোনো কিছু, বাইতুল মোকাররমের হেড থেকে শুরু করে উনি তো আর কিছু বাকি রাখে নাই। তো এই জায়গা থেকে আমরা কিভাবে, এই কর্পোরেট হেজিমনি থেকে আমরা কিভাবে বের হয়ে আসব, আমাদের এই সিকিউরিটিগুলো আমরা কিভাবে এনশিওর করব। তারপরে আরেকটা ব্যাপার, আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার ল আছে, যেটা তো হলো আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের অনেক ব্যাপার আছে, যে আপস্ট্রিমে যারা আছে তারা কতটুক পাবে আর ডাউনস্ট্রিমে কতটুক পাবে। আমরা সারা জীবনই কিন্তু দেখে এসেছি, তিস্তা নিয়ে বারবার কথা বলি, আমরা পাই না। আমরা কিন্তু কথাটা বলি কিন্তু কাজটা করি না। আপনাদেরকে একটু আমি যদি ইনফর্ম করি, পাকিস্তান আরও 2 বছর আগে এটা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্টে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু আমরা কেন করতে পারছি না এখনও, অথবা আমাদের সেই সক্ষমতাটা তৈরি হচ্ছে না কেন? সেই জায়গাগুলোতে আমাদেরকে চোখ রাখতে হবে, আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে, এবং আমরা কিভাবে নিজেদেরকে আরও শক্তিশালী করতে পারবো এইসব পলিসি ইস্যুতে, সেগুলো আমাদের যেন সংসদে আলাপ হয়, সে আশাটা রাখছি। ধন্যবাদ।